আসসালামু আলাইকুম। আমি আলিফ চিশতি, ভার্সাটাইল ক্যারিয়ার অ্যাবোর্ড থেকে কথা বলছি। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি। আমাদের বাংলাদেশে যারা এইচএসসি এবং ব্যাচেলার শেষ করছেন এবং মাস্টার শেষ করছেন, তাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। তাদের এই লেখাপড়া শেষ করার পরে কি করতে পারেন, তাদের ফিউচার প্ল্যান কি হতে পারে, কিভাবে বিদেশে পড়ালেখা করতে পারেন এবং কিভাবে একটি হায়ার ডিগ্রি অর্জন করতে পারেন, বিদেশি ডিগ্রি। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু মালয়েশিয়ান ডেস্টিনেশন নিয়ে কথা বলবো। মালয়েশিয়ান ডেস্টিনেশন সম্পর্কে জানতে চাবো বিস্তারিত, আজকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আছে ভার্সাটাইল ক্যারিয়ার অ্যাব্রোডের সিনিয়র কাউন্সিলর চাহাত। উনি আজকে আমাদেরকে মালয়েশিয়ার কিছু ইনফরমেশন শেয়ার করবে, যেগুলো সবারই প্রয়োজন। আপনারা ভিডিওটা দেখতে পারেন, আপনাদের উপকারে আসবে। ইভেন আপনারা আপনাদের ফিউচার ডিসিশনটাও নিতে পারবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো আমাদের তো এখন অনেকেই বিদেশে যাওয়ার জন্য প্রবণতা বাড়ছে দিন দিন। তো সবাই চাচ্ছে বিদেশে যাবে, কেউ ছোট, কেউ বড়, কেউ মাস্টার্সে, কেউ অনার্সে, কেউ লেভেল কমপ্লিট করে, কেউ এইচএসসি কমপ্লিট করে। তো আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে কি মালয়েশিয়া নিয়ে। আমরা জানতে চাচ্ছি মালয়েশিয়া ডেস্টিনেশনটা কিরকম স্টুডেন্টদের পড়াশোনার জন্য, এবং খরচ, কতদিনের পড়াশোনা থাকতে পারে, চাকরি করার কোনো সুযোগ সুবিধা, কিংবা অন্য কোনো দেশে ক্রেডিট ট্রান্সফার করার কোনো সুবিধা, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি এবং কিছু ইনফরমেশন গ্যাদার করতে চাচ্ছি। তো আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে গিয়ে মালয়েশিয়া ডেস্টিনেশনটা এডুকেশনের জন্য কিরকম? প্রথমত মালয়েশিয়া দেশটা হচ্ছে আমাদের যেহেতু এশিয়া মানে কন্টিনেন্টের মধ্যে অবস্থিত এটা, সো এটা ওয়ান অফ দ্য চিপেস্ট বলবো না অবশ্য, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল একটা কান্ট্রি হায়ার এডুকেশনের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য বেসিক্যালি। এবং মালয়েশিয়াকে আমি মনে করি যে একটা গ্লোবাল রুটওয়ে হিসেবে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, লেটসে কোনো স্টুডেন্টের অস্ট্রেলিয়াতে তার অ্যাডমিশনটা হলো না, কিংবা তার দেখা যাচ্ছে যে বাজেটটা মিলতেছে না, কিংবা দেখা যাচ্ছে যে ইউরোপের যেই অ্যাডমিশন রিকোয়ারমেন্টস আমাদের বাংলাদেশের তুলনা ওই স্টুডেন্টটা ম্যাচ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে এখানে হয় কি যে সে মালয়েশিয়া থ্রুতে বিভিন্ন দেশে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে এবং সে ক্রেডিট ট্রান্সফার করে সে ওইখানে মুভ করতে পারবে। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মালয়েশিয়াতে যে ডিগ্রি, এইটার ভ্যালু অনেক, এটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড। ফর এক্সাম্পল, মালয়েশিয়াতে অনেক টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিস আছে। টেইলার্স ইউনিভার্সিটি আছে, যেটা পুরো পৃথিবীর মধ্যে টপ 250। এবং তার পাশে হচ্ছে সানওয়ে ইউনিভার্সিটি আছে, তার পাশে হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটিগুলো গ্লোবালি রেকগনাইজড, এবং এই ইউনিভার্সিটি থেকে যারা ব্যাচেলার্স কমপ্লিট করে মাস্টার্সের জন্য লেটসে তারা অন্য কোনো কান্ট্রি ওদিকে শিফট করার চিন্তা ভাবনা করছে, কানাডা, ইউএস কিংবা অস্ট্রেলিয়া, তারা এখান থেকে একটা শিফট করতে পারবে। এটাতে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। রুট ম্যাপ হিসেবে তাদের জন্য অনেক সুবিধা। এটাই হচ্ছে কি বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করি, মালয়েশিয়াতে যদি কেউ আন্ডারগ্র্যাড কিংবা মাস্টার্স পড়তে চায়, সেই ক্ষেত্রে এক্সপেন্সটা কিরকম হতে পারে, ইয়ারলি কিংবা ওভারঅল টিউশন ফিটা কত কি হতে পারে বাংলাদেশ টু কম্পেয়ার টু বাংলাদেশের তুলনায়? কম্পেয়ার টু বাংলাদেশ আমি বলবো ব্যাচেলার্সের টিউশন ফি রেঞ্জ শুরু হয় 3 লাখ টাকা থেকে, বাংলাদেশি টাকা 3 লাখ টাকা। এটা কি ইয়ারলি? এটা ইয়ারলি। ওকে, লেটস মিন্স যদি কারো ব্যাচেলার্স 3 ইয়ার হয়, তার মানে 9 লক্ষ টাকা লাগবে। 9 লক্ষ টাকা লাগবে ওকে এখানে। এবং মাস্টার্সে যদি হয় সেখান থেকে 4 লাখ টাকা থেকে শুরু হয় মাস্টার্সের জন্য। মাস্টার্স তো হয়তো বা 2 বছর, 1 বছর, 1 বছর 2 বছর। 1 বছরে কি যাওয়া যায়? 1 বছরে যাওয়া যায়। আচ্ছা, সেক্ষেত্রে মানে 8 থেকে 9 লক্ষ টাকার ভিতরে মাস্টার্স হয়ে যায়। মাস্টার্সের জন্য মানে ফুল কোর্সটা কমপ্লিট করতে তাহলে তার 8 বছরে হয়ে যায়। আর যদি 1 বছর হয় তাহলে তো 4 লাখ টাকা হয়ে যায়। 1 বছর অ্যাকসেপ্টেবল করে না? অ্যাকসেপ্টেবল করে। আচ্ছা, তার মানে ব্যাচেলার্সে 8 থেকে 9 লক্ষ, 10 লক্ষ টাকা ডিপেন্ডস অন দা কোর্সের উপর। তার মানে 10 লাখ টাকা কম। তাহলে তো বাংলাদেশের তুলনায় তো মালয়েশিয়াতেই কোর্সটা কমপ্লিট করা যায়। কারণ বাংলাদেশে সাধারণত আপনি যদি ভালো ভার্সিটিগুলোর কাছে যান, নর্থ সাউথ, এআইবি, আইইউবি, যে কোনো ভার্সিটির কাছে যান না কেন, সেখানে কিন্তু অলমোস্ট একটা কোর্সের জন্য আপনাকে 8 থেকে 9 লক্ষ টাকা কিংবা 7 লক্ষ টাকাও
আপনার গুনতে হচ্ছে। সেখানে কিন্তু আপনি একটা হায়ার ডিগ্রি পাচ্ছেন, বিদেশি ফরেন ডিগ্রি অর্জন করতে পারছেন এই টাকায়। তাহলে এটা সুবিধা না স্টুডেন্টদের জন্য? এক্স্যাক্টলি, অবশ্যই। এই যে অপরচুনিটি কি আমাদের দেশের সবাই অ্যাভেল করতে পারবে, তাই না? জি। আচ্ছা, মালয়েশিয়া পড়তে কি আইএলটিএস কি ম্যান্ডেটরি, কিংবা আপনি কাদের জন্য আইএলটিএসটা ম্যান্ডেটরি আপনি মনে করেন, বলতে পারেন? আইএলটিএস ম্যান্ডেটরি না, এটা একটা মজার বিষয় মালয়েশিয়াতে। আইএলটিএস এর বিষয়টা হচ্ছে যে তারা ওই দেশে গিয়ে একটা ইংলিশ এক্সাম দিবে। মালয়েশিয়ান একটা এক্সাম আছে, ইংলিশ এক্সাম, কিন্তু তার বাংলাদেশ থেকে আইএলটিএস এর এক্সাম দিয়ে এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। এটা ওইখানে সে মালয়েশিয়ায় গিয়ে সেক্ষেত্রে এইচএসসি যারা কমপ্লিট করছে তারাও পারবে, যারা মাস্টার্সের জন্য যাচ্ছে তারাও পারবে, এবং যারা পিএইচডির জন্য যাচ্ছে তারাও পারবে। আচ্ছা, যদি বলি আমি ডিপ্লোমার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ডিপ্লোমার স্টুডেন্ট আমাদের দেশে কিভাবে যেতে পারে, কিংবা তারা কি সেম কি ব্যাচেলার্সে যাবে, না মাস্টার্সের জন্য যেতে হবে তাদের, কিংবা কি তাদের কি সেখানে ডিপ্লোমা করা লাগবে, এরকম কিছু আছে? না, ডিপ্লোমা স্টুডেন্টরা ওরা যাবে হচ্ছে ব্যাচেলার্স। সে ডিপ্লোমা বাংলাদেশে যে কয় বছর কমপ্লিট করেছে, ঠিক ব্যাচেলার্স নেক্সট, যেমন ধরেন সে 2 বছর ব্যাচেলার্স, 2 বছর ডিপ্লোমা কমপ্লিট করেছে, সে কিন্তু ব্যাচেলার্স এখানে 2 বছর কমপ্লিট করবে, তার টোটাল কত হলো 4 বছর। তাহলে টোটাল যে ব্যাচেলার্স টাইম কমপ্লিট করা লাগে ওটা তার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার যদি 4 বছর ডিপ্লোমা থাকে, তারপরও তাকে 2 বছর ব্যাচেলার। আচ্ছা, এটার পাশাপাশি আরেকটা কোশ্চেনের জন্য আমরা থাকি, সেটা হচ্ছে কোশ্চেনটা করার বিষয়টা হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে তো জব অপরচুনিটি নাই। সেই ক্ষেত্রে সমস্যা কিংবা এটার ব্যাকআপটা কিভাবে দিতে পারে স্টুডেন্টরা? তাদের লিভিং এক্সপেন্স কিরকম মান্থলি? অ্যাকচুয়ালি এটা একটা ডার্ক সাইড, এটা অনেকে জানে আবার অনেকে জানে না, যে মালয়েশিয়াতে জব করাটা কিন্তু সম্পূর্ণ ইলিগাল। এবং তাছাড়া এমন না যে কেউ করতে পারতেছে না, অনেকেই করে, অনেকেই লুকিয়ে লুকিয়ে করে, অনেকে ভালো একটা জব পায়, ভালো একটা জায়গায় পার্ট টাইম জব করতে পারে, যার কারণে তার ইনকামটাও, লিভিং এক্সপেন্সটাও পাশাপাশি এখানে। লিভিং অ্যামাউন্টটা কিরকম হতে পারে বাংলাদেশে? লিভিং অ্যামাউন্ট আপনার ধরে রাখতে হবে, যদি একদম ফালায় ছালায় যদি সে খরচ করতে চায়, তাহলে তার মিনিমাম 10,000 টাকা যাবে। বাংলা টাকায়? বাংলা টাকায়। ইটস মিনস 10,000 টাকা কি তার খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে 10,000 টাকা হয়? বাসা, খাবার দাবার সব মিলিয়ে। সে যদি ওইরকম শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, কিংবা সে যদি একটা রুমে যেমন থাকে না যে 4 জন 5 জন এইভাবে করে শেয়ার্ড একটা অ্যাপার্টমেন্ট, শেয়ার্ড একটা রুমে, তাহলে তার খরচ এরকমই যাবে 10,000 টাকা, মানে সর্বনিম্ন। তাহলে তো কম্পারেটিভ বাংলাদেশের তুলনায় মালয়েশিয়া আমার কাছে মনে হচ্ছে লিভিং এক্সপেন্স অনেক। কারণ বাংলাদেশে আমরা তো থাকলেও, আমাদের ব্যাচেলর হিসেবে থাকলেও, কোন ঢাকা শহরে যে কোনো জায়গায় থাকলেও তো 10 থেকে 15, 20,000, 30,000 টাকা খরচা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে, আমি যতটুকু জানি মালয়েশিয়াতে বিভিন্ন দেশের ওদের সাব, মানে ভার্সিটিগুলো সাব অফিসগুলো মালয়েশিয়াতে, ইউনিভার্সিটিগুলো মালয়েশিয়াতেও অপারেট করে। জি। এইটা কিরকম কি করা যায়, এইটার সুবিধাটা কি? এটা সুবিধা, যেমন ইউসিএসআই, এটা একটা ইউনিভার্সিটি মালয়েশিয়া, এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু একটা ক্যাম্পাস আছে। আচ্ছা। এখন কোন স্টুডেন্ট যদি ধরেন ইউসিএসআই তে সে যদি বাংলাদেশ থেকে ভর্তি হয়, এখন সে চাচ্ছে যে না, সে বাংলাদেশে পড়বে না, সে এখন ট্রান্সফার করে মালয়েশিয়া যেতে চায়, এটা একটা সুবিধা। ঠিক তেমনি লেটস সে অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি আছে যারা মালয়েশিয়াতে অবস্থিত, যেমন উলঙ্গন ইউনিভার্সিটি, তারপর হচ্ছে কার্টিন ইউনিভার্সিটি, মনাশ ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান বেসড ইউনিভার্সিটি। এখন এই ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নেয়, তাদের জন্য একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সে ক্যাম্পাস ট্রান্সফার করে, ক্যাম্পাস চেঞ্জ করে সে সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারছে। বুঝতে পেরেছি। তবে এখানে একটা বিষয়, টিউশন ফি যেটা মালয়েশিয়াতে পে করছে, অস্ট্রেলিয়ান যে টিউশন ফি এটা আবার ভিন্ন, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ওদের অস্ট্রেলিয়ার যে রেটটা সেটা দিতে হবে, কিন্তু অস্ট্রেলিয়াতে যে ট্রান্সফার হওয়ারটা যে বিষয়টা ইজিলি হয়ে যাচ্ছে তার জন্য। বুঝতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে কি, মালয়েশিয়াতে অনেক স্টুডেন্ট জানতে চায় যে মালয়েশিয়াতে যদি তারা যাতায়াত করে, তাদের এই প্রসেসটা হতে কতদিন সময় লাগে? টোটাল তার অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা থেকে শুরু করে তার ভিসা পর্যন্ত কতদিন সময় লাগে টোটাল? আমি বলবো 1 মাস 10 দিন। 1 মাস 10 দিনের ভিতরে হয়ে যাবে? আচ্ছা। আর এমনি এই যে ভিসা, এই প্রসেসিং এর ভিতরে কিরকম কি খরচা হয়, কিংবা কোনো ফি আছে কিনা, মানে ভার্সিটির কোনো ফি দিতে হয়? এটা যদি আমাদের একটা ইনফরমেশন দিতেন যে কতটুকু পরিমাণে খরচা হয় আমার ভার্সিটি যাওয়া পর্যন্ত, অ্যাপ্লিকেশন ভিসা হওয়া পর্যন্ত। আচ্ছা,
এখন প্রথম স্টেপটা হচ্ছে যে আমি একটা ইউনিভার্সিটিতে মানে অ্যাপ্লাই করলাম। ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না, মালয়েশিয়াতে সম্পূর্ণ ফ্রি অ্যাপ্লিকেশন ফি যেটা আর কি, ওটা টোটালি ওয়েভড। তারপর হচ্ছে অফার লেটার আসবে 3 দিনের ভিতর, অর্থাৎ 72 ঘন্টার ভিতর অফার লেটার আসবে আমাদের কাছে। অফার লেটার স্টুডেন্ট যখন পাবে, তারপর হচ্ছে একটা EMGS ফি দিতে হয়। এটা হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টকে। টোটাল ফিটা কত, কিরকম কি আসতে টোটাল পারে? ফি এটা ধরেন আমি বাংলা টাকা, এটা তো ডিপেন্ডেবল, অনেক দেশে অনেক ভার্সিটির হিসাব করে ভার্সিটি হয়। অনুযায়ী। হ্যাঁ, এটাতে ডিপেন্ডেবল। Exactly. এটা মানে এটা কি কত কি হতে পারে সেটা টোটাল আপনি একটা যদি আমি আমাদের যদি হিলস দিতে পারেন। টোটাল বলি তাহলে কস্টিং কত যাবে? ধরেন 80,000 থেকে এটা 92,000 পর্যন্ত এর খরচ ভিতরই হতে থাকে পারে। এই আচ্ছা, টাকাটা। আচ্ছা, আচ্ছা, এবং অফার লেটার আসার পরপরই এটা পে করে ফেলতে হবে। বুঝতে পেরেছি। তাহলে সবাই আপনারা শুনলেন, আজকে মালয়েশিয়া নিয়ে কথা বললাম। সো যারা মালয়েশিয়া যেতে আগ্রহী, কিংবা বাংলাদেশের তুলনায় বাংলাদেশের মতো বাংলাদেশে ব্যাচেলার্স কিংবা মাস্টার্স করার থেকে এই অ্যামাউন্টটা কিংবা আর কিছু অ্যামাউন্ট কিংবা আর কিছু বাড়তি খরচ দিয়ে যারা মালয়েশিয়ায় স্টাডি করতে চান, তারা কিন্তু মালয়েশিয়ার ডেস্টিনেশনটা পিক করতে পারেন। আজকে এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন।